ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার শপথ নিচ্ছে মঙ্গলবার। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিকেলে শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। এই অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, চীন ও তুরস্কের নাম। তালিকায় আরও আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান। এর আগে গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি আসনে জয়লাভ করে বিএনপি জোট। ২/৩ বেশি আসনে জয়ী হয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনার অপেক্ষায় বিএনপি। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। আর বিকেলে একই জায়গায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রস্তুত করা হচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বাসভবন। পাশাপাশি নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য সরকারি পরিবহন পুলে চলছে গাড়ি প্রস্তুতের কাজ। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এম সিরাজউদ্দিন মিয়াকে। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর দলীয় একাধিক সূত্র বলছে, অভিজ্ঞ রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ পরিপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা নিয়েছেন তারেক রহমান। নির্বাচিতদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় থাকতে পারেন অনির্বাচিত দলের ত্যাগী ও অভিজ্ঞ নেতা, জোটসঙ্গী ও বিশেষজ্ঞরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই বিজয়ী হলে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের ঘোষণা দেয় বিএনপি। আর নির্বাচনের পর ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে। দলগতভাবে পেয়েছে ২০৯টি আসন। নির্বাচনে বিপুল বিজয়ের পর শুক্রবার গুলশানের চেয়ারম্যান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সাথে নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান। দলের কয়েকজন সিনিয়র নেতা নাম না প্রকাশ করার শর্তে ডিবিসি নিউজকে জানান, দলের চেয়ারম্যান অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণ মেধাবী নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নিয়েছেন, যাদের নেতৃত্বে আধুনিক নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের পরিকল্পনায় কাজ করবে বিএনপি সরকার। নিয়ম অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সরকার গঠনের আহ্বান জানাবেন রাষ্ট্রপতি। সেই হিসেবে প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ প্রায় নিশ্চিত। এই ধারাবাহিকতায় তিনি হবেন সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রথম নির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী এবং তার প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে ক্ষমতায় জিয়া পরিবারের দ্বিতীয় প্রজন্মের যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রীর দপ্তরের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করতে পারেন তারেক রহমান। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সর্বত্র থেকে আলোচনা চলছে তারেক রহমানের নেতৃত্বে সরকার কবে গঠিত হবে, সেই মন্ত্রিসভায় কারা থাকবেন। এমন বাস্তবতায় দলের নির্ভরযোগ্য একাধিক সূত্রের তথ্য অনুযায়ী আগামী মন্ত্রিসভার তালিকায় রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, কয়েশ্বর চন্দ্র রায়, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ, ডাক্তার AZM জাহিদ হোসেন। দলের সিনিয়র নেতাদের মধ্যে আলোচনায় আছেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আব্দুল আউয়াল মিন্টু, ডক্টর ওসমান ফারুক, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, জয়নুল আবেদিন ফারুক, অ্যাডভোকেট ফজলুর রহমান, ডক্টর রেজা কিবরিয়া, আমানুল্লাহ আমান, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আব্দুল মুক্তাদির চৌধুরী, আনম এহসানুল হক মিলন, মিজানুর রহমান মিনু, আসাদুল হাবিব তুলু, রশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী। আর সাবেক ছাত্রনেতাদের মধ্য থেকে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকুর নামও রয়েছে সেই তালিকায়। এছাড়া টেকনোক্র্যাট কোটায় আলোচনায় রয়েছে ডক্টর ইসমাইল জবিউল্লাহ, মোয়াজ্জেম হোসেন আলাল, ডক্টর মাহদি আমিন, হুমায়ুন কবির ও মোহাম্মদ আমিনুল হকের নাম। জোটের শরিকদের মধ্য থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নুরও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেন। ১৬ই ফেব্রুয়ারি সকালে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি এবং বিকেলে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পর নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
এবার দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে নিলেন অভূতপূর্ব এক সিদ্ধান্ত। জাতীয় নির্বাচনের মাঠে প্রতিপক্ষ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং জানিয়েছে, আজ সন্ধ্যা 7টায় ডাক্তার শফিকুর রহমান ও রাত 8টায় তারেক রহমান যাবেন নাহিদ ইসলামের বাসায়। এদিকে তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নির্বাচনে কিছু অনিয়মের অভিযোগ নিয়ে নির্বাচন ভবনে গেছেন 11 দলীয় জোটের নেতারা। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা, তার কাছে বিস্তারিত জেনে নেব। নাজমুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। 11 দলীয় জোটের কারা কারা গেছেন কমিশনে এবং বৈঠক কি শুরু হয়েছে কিনা সব মিলে একটু জানতে চাই। কিছুক্ষণ আগেই বৈঠকটি শুরু হয়েছে। 11 দলীয় জোটের জামাতের যে প্রতিনিধি দল তারা আছেন, পাশাপাশি জাতীয় গণতান্ত্রিক পার্টি আছেন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ প্রায় প্রত্যেকটি যেই রাজনৈতিক দল রয়েছে তাদের সবাই রয়েছেন। তবে এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন তিনি কিন্তু নেই। আমরা যতটুকু তথ্য পেয়েছি, তিনি তার যে নিয়মিত চেকআপ সেই নিয়মিত চেকআপের জন্য তিনি একটি হাসপাতালে রয়েছেন সিএমএইচে, যে কারণে এই বৈঠকে তিনি নেই। বাকি যে 4 কমিশনার তারা কিন্তু এই বৈঠকে রয়েছেন। এবং আজকে মূলত যে কারণে জামাত এসেছে, আমরা কথা বলেছিলাম আনঅফিসিয়ালি তাদের সঙ্গে, তারা যখন এখানে এসেছেন তখন আমাদেরকে জানিয়েছেন যে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বেশ কয়েকটি আসনে যেই ভোটের ফলাফল, সেই ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ভোটে অনিয়ম করা হয়েছে, কারচুপি করা হয়েছে, এইসব অভিযোগ তারা এনেছেন। এবং গতকালকেও আমরা দেখেছি একটি সংবাদ সম্মেলন করে দলের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি তখন বলেছেন যে তারা 30টির মতো আসনে এই ধরনের অনিয়ম পেয়েছেন। তো এইসব বিষয় নিয়ে তারা লিখিত অভিযোগ দিবেন। তবে আমরা একটু কথা বলেছিলাম নির্বাচন কমিশনের সঙ্গে, কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছিলাম, তখন নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন যে এখন যেহেতু গ্যাজেট প্রকাশ হয়ে গেছে, তাই এই গ্যাজেট প্রকাশের পরে আসলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়ে কোনো লাভ নেই। এই অভিযোগগুলো হাইকোর্টে নিয়ে যেতে হবে, অর্থাৎ আদালতের দ্বারস্থ হতে হবে। আদালত যদি চায় যেসব আসনে অভিযোগ রয়েছে সেসব আসনে ভোট পুনর্গণনা হোক, কিংবা ফলাফল পুনর্মূল্যায়ন হোক, অথবা যদি নির্বাচন স্থগিত করার প্রয়োজন হয়, সেসব কিছুই আসলে আদালতের কাছে যেতে হবে। অর্থাৎ এখন আর নির্বাচন কমিশন চাইলেও সেগুলো করতে পারে না। তো তারা যখন বৈঠকটি শেষ করে এখানে ব্রিফ করবেন, ব্রিফ করলে আমরা তাদের কাছে জিজ্ঞেস করবো আসলে তারা এখন আসলে কি করবেন, গ্যাজেট প্রকাশের পর তারা আদালতে যাবেন কিনা। তো ব্রিফ শেষ হলে এই ব্যাপারে আরো বিস্তারিত আপনাকে জানাতে পারবো। কৌরি। নাজমুল, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্র ইউরোপকে আলাদা করতে চায় না, বরং সম্পর্ক পুনরুজ্জীবিত করে শক্তিশালী ইউরোপের সঙ্গে কাজ করতে চায়। একথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জার্মানিতে 62তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি ইউরোপের অভিবাসন ও জলবায়ু নীতির সমালোচনা করে বলেন, সীমান্ত খুলে দেয়া আর কঠোর জলবায়ু নীতি সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করছে। সম্মেলনে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে। ইউরোপীয় নেতাদের শঙ্কা, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনো সমঝোতা হলে বড় ধরনের ছাড় দিতে হতে পারে ইউক্রেনকে। 3 দিনের এই সম্মেলনে প্রায় 50 জন বিশ্ব নেতার অংশ নেওয়ার কথা রয়েছে।